আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া গার্ল গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রামিসার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না, সাথে সাথে চোখ মুখ বন্ধ হয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। অন্যদিকে নিলয় ছেলেপিলেদের নিয়ে আকাশের পিছু পিছু আসছিল। তার কেন জানি মনে হচ্ছিল যে রাফিদের ছেলেপিলে কিছু একটা করতে পারে। অবশেষে তার সন্দেহটা সত্যি হলো। নিলয় দেখতে পেল যে আকাশকে রাফিদের ছেলেপিলে মিলে মেরে রাস্তায় ফেলে মারছে। এটা দেখতে পেয়ে নিলয় আর তার সাথে সমস্ত ছেলেপিলে সেই দিকে দৌড়ে যায়। নিলয় আর তার ছেলেপিলেদেরকে দেখে রাফিদের ছেলেপিলে আর মাফিয়া গাল তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, কারণ তারা ভালো করেই জানে যে আকাশের ছেলেপিলের সাথে তারা কখনোই পেরে উঠবে না। তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে নিলয় আকাশের এই অবস্থা দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর আকাশকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তার মাথায় অনেকখানি ক্ষত হয়েছে। ডাক্তাররা ছোটখাটো একটা অপারেশন করে তাকে হসপিটালের বেডে দিয়ে দেয়, কিন্তু এখনো তার জ্ঞান ফেরেনি। দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়। অবশেষে আকাশের জ্ঞান ফিরে আসে। চোখ মিলে তাকিয়ে দেখি তার দেওয়ালের মাঝে শুয়ে আছি। পাশে নিলয় আরো ছেলেপিলেরা বসে আছে। নিলয় বলল, ভাই এখন কেমন লাগছে আপনার? আমি বললাম, হ্যাঁ ভালো, কিন্তু আমি কোথায় আছি এখন, আর তোরা এত ছেলেপিলে এখানে কি? নিলয় বলল, ভাই রাফিদের ছেলেপিলে আপনাকে মেরে মাথায় জখম করে দিয়েছে, তাই হসপিটালে নিয়ে এসেছি আমরা আপনাকে। নিলয়ের কথা শুনে পরক্ষণই সমস্ত ঘটনা মনে পড়লো। সেই সব মনে পড়তেই যেন ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। মাফিয়া গাল আমায় কি বলেছিল যে সে আমার সাথে ছলনা করেছে, সে আমার সাথে প্ল্যান মোতাবেক খেলা খেলেছে। মাফিয়া গাল, তোকে তো আমি ছাড়বো না। নিলয় বলল, ভাই রামিসা ভাবির তো কোনো খোঁজ পেলাম না, উনি কোথায়? আমি বললাম, নিলয় সে কোনো রামিসা টামিসা না, সে আসলেই মাফিয়া গার্ল, যে কিনা আমার সাথে প্ল্যান করে ফেক রিলেশনে জড়িয়েছিল, যার আসল মাকসাদি ছিল আমাকে শেষ করা। সে আমায় শেষ করে নিজের নাম সারা দেশে ছড়িয়ে দিতে চায়, তাই সে আমার সাথে শুরু থেকেই এমন খেল খেলেছে। নিলয় বলল, কি ভাই আপনি এসব কি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি বললাম, নিলয় এটাই সত্যি। তুই জানিস রাফিদের ছেলেপিলের গায়ে এতটা শক্তি ছিল না যে তারা আমাকে মারবে। তারা যখন আমার পথ আটকায় তখন রামিসাকে সেভ করে আমি তাদের সাথে লড়াই করতে শুরু করি, কিন্তু পরিশেষে আপন মানুষই পেটে ছুরি ঢুকিয়ে দিল। না হয়তো আগুনের গায়ে হাত দিতে পারে এমন বুকের পাটা কারোর হয় নাই। সে ভালো করেই জানতো যে আগুনের গায়ে হাত দেওয়া এতটা সহজ না, তাই সে আপন হওয়ার ভান করে সম্পর্ক করেছে, আর পরিশেষে সেই কলিজায় আঘাত করেছে। নিলয় বলল, ভাই সত্যি বললাম আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে এইসব কথা, কারণ সামনে এত মায়া এত ভালোবাসা দেখিয়ে ভিতরে হারামিপনা পুষলো কি করে? আমি বললাম, নিলয় মানুষ পারে না এমন কোনো কিছু নাই। নিলয় বলল, কিন্তু ভাই তাহলে আমি যে তথ্য দিলাম মাফিয়া গাল আপনার পূর্বে পরিচিত, আর তার ভাইয়ের কারণে সে এইসব পথে নেমেছে, সেই সব কি ভুল? আমি বললাম, জানি না সেই সব ভুল কি সঠিক, তবে এটা বলবো যে ঈশিতা কোনোদিন আমার সাথে এমন ধারা খেলা খেলতে পারতো না, কারণ সে আমার খুব ক্লোজ ছিল। এর ভিতরে হয়তো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তুই ভালো করে খোঁজ খবর নিয়ে এটার। নিলয় বলল, আচ্ছা ভাই আমি আবার পাক্কা খবর এনে দেবো আপনার হাতে। আমি বললাম, ওকে ঠিক আছে, তা না হয় দিস, কিন্তু এখন আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার ব্যবস্থা কর। নিলয় বলল, ভাই প্লিজ আপনি 2-1 দিন হাসপাতালে থাকেন, আপনার অবস্থা বেশি একটা ভালো না। ডাক্তারও বলেছে আপনাকে যেন আমরা 2-1 দিন হাসপাতালে রাখি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি হাসপাতালে আছি, আর তুই গিয়ে মাফিয়া গালের খোঁজ লাগা। নিলয় বলল, ওকে ভাই। নিলয় হাসপাতাল থেকে চলে গেল। আমি হাসপাতালে রয়ে গেলাম, কারণ সত্যি মাথায় জখমটা কড়াভাবেই লেগেছে। নিলয় যাওয়ার আগে হাসপাতালে ছেলেপিলে রেখে গেছে, যাতে করে আমার কোনো ধরনের সমস্যা না হয়। এইদিকে শামীম আমার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। শামীম বলল, কিরে এখন কেমন লাগছে তোর? আমি বললাম, হ্যাঁ রে, আগের চেয়ে সুস্থতা অনুভব করছি। শামীম বলল, যাক শুক্রিয়া আল্লাহর কাছে, কিন্তু আকাশ তুই আমাকে তোর আসল পরিচয় বলিস নাই কেন? আমি বললাম, শামীম সব জায়গায় সবকিছু বলতে হয় না, আর তাছাড়া তুই না শুধু, ভালো ভালো মানুষরাও আমার পরিচয় জানে না। শামীম বলল, তাই বলে আমাকেও বলবি না?
আমি বললাম সরি রে, আসলে নিজেকে হায়না পরিচয় দিতে ভালো লাগে না, তাই বলিনি। শামীম বলল হয়েছে থাক, কিন্তু রামিসা তোর সাথে এমনটা করলো কেন? আর রামিসাই নাকি মাফিয়া গার্ল? আমি বললাম সে আমায় মেরে নিজের নাম ছড়াতে চেয়েছে মানুষের কাছে, তাই সে আমার সাথে ভালোবাসার নাটক করে বুকে ছুরি মেরেছে। আর সেই মাফিয়া গার্ল, কিন্তু সে রামিসা না, সে আমার সাথে ফেক আইডেন্টি নিয়ে চলাফেরা করতো। শামীম বলল বাপরে বাপ, কি খাতারনাক মেয়ে রে বাবা। কিন্তু আমি একটা কথা বড়াই করে বলতে পারি, আগুনের সাথে পাঙ্গা নিয়ে সে নিজের কাল ডেকে এনেছে। সে হয়তো ভুলে গেছে আগুনকে, আর সে কত বড় মাফিয়া ছিল। আমি বললাম সে শুধু কাল না, সে নিজের জীবনের সবচাইতে বড় ভুলটা করে ফেলেছে। তাকে যদি একবার হাতের কাছে পাই, তাহলে সেই দিনই তার সেই দিন হবে। সে আমার ভালোবাসা দেখেছে, কিন্তু হিংস্রতা এখনো দেখেনি, সেটাও এবার দেখতে পারবে সে। শামীম বলল আচ্ছা শোন, আমি এখন বাসায় যাচ্ছি, রাত্রেবেলা এখানে এসে থাকবো আমি। আমি বললাম না, তোর আর কষ্ট করে আসতে হবে না, আমার ছেলেপেলেরা আছে। শামীম বলল আকাশ, তুই কি আমায় বন্ধুত্বের দায়িত্ব থেকে হাঁটাতে চাইছিস? আমি বললাম আরে না রে পাগল, সেটা না। এত ছেলেপেলে থাকতে তুই রাতে কষ্ট করে হাসপাতালে থাকবি কেন? শামীম বলল আমি থাকবো তো থাকবোই, তো রাতে আমি আসছি হাসপাতালে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর শামীম চলে গেল। এইদিকে আমি শুয়ে বসে সময় কাটাচ্ছি। তৎক্ষণাৎ মনে পড়লো মাকে বলেছিলাম যে গত সপ্তাহে বাড়িতে যাব আমি। দেখ কি করে বসলাম আমি, এই অবস্থায় বাড়ি গেলে মা আরো পাগলামো করবে। কিন্তু কি করব, কথা যে দিয়ে ফেলেছি, না আমি কাল বাড়ি যাব। এভাবে সারাদিন কেটে গেল। রাতের বেলায় শামীম এসে হাসপাতালে থাকলো। পরের দিন সকালবেলায় ডক্টর এসে চেক আপ করে বলে গেল আরো একদিন হাসপাতালে থাকতে হবে। কিন্তু আমি তো আর থাকবো না, হাসপাতালে আমার দম আটকে আসছে। ডক্টর থেকে বলে কয়ে রিলিজ করিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ছেলেপেলেরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আমার। আর শামীম সে তার বাড়িতে চলে গিয়েছে। বাড়ি পৌঁছাতেই আম্মু এসে আমাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আম্মু বলল বাবা তুই এসেছিস, আজ কতদিন পর তোকে দেখছি, কিন্তু তোর মাথায় ব্যান্ডেজ কেন, কি হয়েছে তোর? আমি বললাম মা একটু চোট পেয়েছি। মা বলল কি করে চোট পেলি তুই, হ্যাঁ আবার কোনো মারামারি করেছিস না তো? আমি বললাম না আম্মু, গাড়ির সাথে ধাক্কা খেয়ে এমনটা হয়েছে। মা বলল সাবধানে চলাফেরা করতে পারিস না তুই, হ্যাঁ এখনো কি তোকে বলে কেউ সতর্ক করতে হবে? আমি বললাম মা আচমকা গাড়ি এসে ধাক্কা দিয়েছে, তো এতে আমি কি করব বলো? মা বলল শয়তান ড্রাইভার, আমার ছেলেকেই চোখে পড়েছে তার ধাক্কা মারার জন্য, একবার খালি হাতের সামনে পাই ঠাসিয়ে লাগিয়ে দিব কয়েকটা। আমি বললাম মা প্লিজ তুমি শান্ত হও, আজ কতদিন পর তোমার কাছে পেয়েছি, এখনো যদি এমন রাগারাগি করো তাহলে কেমন দেখাই? মা বলল তো খচ্চর বেটা আমার ছেলেকে মারলো কেন, ওর কি চোখ নাই? আমি বললাম আরে মা ভুল করে মেরে দিয়েছে, প্লিজ তুমি শান্ত হও। মা বলল যা শান্ত হলাম, এবার গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর বাবাও অফিস থেকে ফিরবে হয়তো, তারপর একসাথে সবাই মিলে খেয়ে নিব। আমি বললাম আচ্ছা, কিন্তু তাহিয়া কোথায়? তাহিয়া আমার ছোট বোনের নাম। মা বলল উপরের রুমে আছে হয়তো। আমি বললাম আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি তাহিয়া ফোনে কি যেন করছিল। সে আমায় দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই কুত্তা হারামি, তোর এতদিন পর বাড়ি ফেরার সময় হয়েছে তাই না? একদম ভুলেই গেছিস তুই আমাকে, আগের মতো আর ভালোবাসিস না তুই। আমি বললাম আরে পাগল, পড়ালেখা নিয়ে খুব চাপে থাকি রে, তাই তেমন একটা খোঁজখবর নেওয়া হয় না কারোর। তাহিয়া বলল পড়ালেখা তো তুই একাই করিস, আর আমরা তো ঘোড়ার ঘাস কাটি। আমি বললাম আরে স্কুলের পড়া আর কলেজের পড়া কত ডিস্টেন্স তুই জানিস, হ্যাঁ কত মেহনত করতে হয় আমাদের পড়ালেখা নিয়ে। তাহিয়া বলল হয়েছে থাক, আর লেকচার দিস না। সো কতদিন থাকবি তাই বল? আমি বললাম আছি কিছুদিন। ভাইয়া বলল হ্যাঁ তাহলে বেশ মজা হবে, কিন্তু ভাইয়া তোর মাথায় কি হয়েছে রে? আমি বললাম গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথায় একটু চোট পেয়েছি। তাহিয়া বলল এত বড় দামড়া পাঠা, সে এখনো দেখে শুনে চলতে জানে না, ছি কি শরম। আমি বললাম একদম মাল লাগাবো তাহিয়া তোকে। তাহিয়া বলল সত্যি বললেই সবাই খালি মারতে চাই। আমি বললাম তোকে যে কি বলবো ভেবে পাই না, আচ্ছা চল নিচে যাই, আব্বু আসার সময় হয়েছে, তারপর সবাই মিলে খেতে বসবো। তারপর ভাই বোন দুজনে নিচে চলে গেলাম। একটু পর আব্বু আসলো। আব্বুরও একই প্রশ্ন যে আমার মাথায় কি করে চোট লেগেছে। আব্বুকে বলতে যাব, তার আগে আম্মু আব্বুকে বলে দিয়েছে তোমার ছেলেকে এক বদমাই ড্রাইভার মেরে দিয়েছে, তাই সে মাথায় চোট পেয়েছে। আব্বু বলল দেখে শুনে চললেই তো পারিস,
কি যে বলবো ভেবে পাই না, সবাই দেখি ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, তাই চুপ করে রইলাম। এভাবে 2 দিন কেটে গেল। বাসার সবাই আমাকে পেয়ে তো খুশির সীমা নাই, আমারও বেশ আনন্দ হচ্ছে মা বাবাকে পেয়ে। 3 দিনের মাথায় হঠাৎ আমাকে নিলয় ফোন দিল। হ্যাঁ নিলয় বল। নিলয় বলল, ভাই অনেক বিচ্ছিরি একটা জিনিস হাতে লেগেছে। আমি বললাম, কি তথ্য পেয়েছিস বল। নিলয় বলল, ভাই বলার আগে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ ভাই আপনি আমাকে মাফ করে দিবেন। আমি বললাম, আরে বলবি তো কি হয়েছে। নিলয় বলল, ভাই গতবার আমি নিজের বলে মাফিয়া গালে তথ্য পাইনি, মাফিয়া গাল চাল করে সে নিজেই এমন ফেক তথ্য দিয়েছে আমাদের, আর আমরা ভেবেছি আমার ছেলেপেলেরাই তথ্য কালেক্ট করেছে, কিন্তু এটা জানতাম না যে মাফিয়া গাল চেয়েছে বিধায় আমরা তার তথ্য পেয়েছি, তাও সেটা ফেক। আমি বললাম, মানে কি। নিলয় বলল, ভাই মানে হলো মাফিয়া গাল চাল চেলেছে আমাদের সাথে, সে আপনার খোঁজ বের করার জন্য ঈশিতার নাম ব্যবহার করেছে। সে বহুদিন ধরে আপনার খোঁজ করছিল, কিন্তু সে পায়নি, কারণ আপনার বিষয়ে তেমন কেউ জানে না। মাফিয়া গেল না জানাদের মধ্যে একজন, কিন্তু সে আপনার পুরনো কলেজ সম্পর্কে জানতো, যে আপনি অমুক কলেজে পড়তেন। এছাড়া কোনো তথ্যই তার কাছে ছিল না আপনার নামে, তাই সে ঈশিতার রোল প্লে করে। তবে ঈশিতার ভাইকে সত্যি থানার ওসি মেরেছিল, তাই তার শহর ছেড়ে গ্রামে চলে যায়। আর এইদিকে মাফিয়া গার্ল সেই ফায়দাটাই উঠায়, সে ঈশিতার ছদ্মবেশ ধরে আপনাকে খুঁজে বের করে। সে আপনার খোঁজ বের করার জন্য ভালো সাজে, থানার ওসিকে মারে। সে এমনটা করে বোঝাতে চেয়েছে যে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আসল ঈশিতারা গ্রামে চুপচাপ বসবাস করছে, তারা সবকিছু যেন ভুলেই গিয়েছে। কিন্তু মাফিয়া গাল সেই সুযোগ কাজে লাগিয়েছে, সে আপনার কাছে আসার জন্য সেই সব ফেক তথ্যগুলো আমাদের হাতে তুলে দিয়েছিল, যাতে করে আপনাকে মেরে ফেলতে পারে। আর সে ইচ্ছে করে ঈশিতার ভাইয়ের ব্যাপারটা সামনে এনেছে আমাদের, যাতে করে আমরা সেই তথ্য মোতাবেক আগাই আর সে তার কাজের আঞ্জাম দিতে পারে। অবশেষে তাই করলো, ঈশিতার নাম ব্যবহার করে ফেক তথ্য দিয়ে সে তার কাজ চালিয়ে গেল, আর মাঝে গোমরা হলাম আমরা সকলেই। নিলয়ের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমার, ওর কথাগুলো যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছি না আমি। নিলয় কি বলছিস তুই এইসব। নিলয় বলল, হ্যাঁ ভাই সত্যি বলছি, সে ইচ্ছে করে আমাদের ভুল তথ্য দিয়েছে ভাই। এখনকার মতে সত্যি হলো এটাই যে আমরা তার খোঁজ বের করিনি, সে আমাদের খোঁজ বের করে নিজ ইচ্ছায় তার নিজের নামে ফেক তথ্য তুলে দিয়েছে, যাতে করে আমরা গোমরা হই। আমি বললাম, নিলয় মাথা তো কিছুই কাজ করছে না, কিন্তু একটা জিনিস ধরলাম, সে ঈশিতা সেটা প্রমাণ করার জন্য থানার ওসিকে আর রাফিদকে মেরেছে, কিন্তু তারপরে গিয়ে রাফিদের ছেলেপেলের সাথে কি করে সে উঠবাস করছে, আর রাফিদের ছেলেপেলে তো তাকে মারার জন্য হায় হতাশ করছিল। কিন্তু এখন দেখি সবকিছুই উল্টো, চোরে চোরে খালাতো ভাই আর মাঝে এসে আমার উপর হামলা করলো। নিলয় বলল, ভাই রাফিদের ছেলে পেলে আর মাফিয়া গাল একজোট হওয়ার পিছনেও হয়তো ভয়ঙ্কর কোনো কাজ লুকিয়ে আছে, কারণ মাফিয়া গালের জন্য কোনো কিছুই অসম্ভব না এখন। সে যদি আপনার মতো মানুষের সাথে ছলনা করতে পারে, তাহলে রাফিদের ছেলে পেলে আর কি। আমি বললাম, আচ্ছা নিলয়, ফোন রাখলাম, আমার মাথায় আর কিছুই কাজ করছে না, আমি আগে নিজেকে সামলাই, আর তুই মাফিয়া গালে তালাশ কর। একবার যদি ধরতে পারি মাফিয়া গালকে, তাহলে 100% ধরে রাখ, তার যৌনাঙ্গের মধ্যে পেরেক মেরে তাকে আমি চৌরাস্তার মোড়ে লটকে রাখবো। নিলয় বলল, আচ্ছা ভাই আমি তালাশ করছি মাফিয়া গালের, আমি আমার সর্বোচ্চ বেশ লাগিয়ে দিব মাফিয়া গালকে খুঁজে বের করার জন্য। নিলয়ের সাথে কথা শেষ করে চুপচাপ খাটের উপরে বসে আছি, বসে বসে সবকিছুর হিসেব মিলাচ্ছি। অন্যদিকে মাফিয়া গাল তার আড্ডায় বসে পৈশাচিক হাসি হাসছে। আগুন, তোর কলিজায় বসে যদি তোর মাথায় বাড়ি দিতে পারি, তাহলে তুই শিওর থাক যে আগামীবার বাড়িটা একদম বরাবর জায়গা মতো দিব, আর তুই তৎক্ষণাৎ দুনিয়া ছেড়ে পালাবি। আমি বলছি, মাফিয়া গাল এত বড় খেলা খেললো আমার সাথে ঈশিতার নাম নিয়ে, না ওর একটা কিছু করতেই হবে, ওর জন্য নিজেই একটা ফাঁদ পেতে রাখবো এবার আমি। এবার দেখবো মাফিয়া গাল তুই পালিয়ে যাস কোথায়, আগুন নিয়ে খেলা করার ফল তুই পাবি। কিন্তু আরেকটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে ঈশিতা কোথায় আছে, আর তার নাম নিয়ে মাফিয়া গাল আমার সাথে এত বড় খেলা করে ফেললো, কিন্তু আমি বুঝতেও পারিনি। না, একবার ঈশিতার সাথে দেখা করা দরকার। ঈশিতাকে মনে জায়গা দিয়ে যখন এত বড় বিপদের মুখে পড়েছি আমি, তাহলে ঈশিতাকেই বিয়ে করব এবার, কারণ মনে তো ঈশিতার অস্তিত্ব ছিল, মাফিয়া গালের কোনো অস্তিত্ব ছিল না। তো তাকে নিয়ে ভবিষ্যৎ প্ল্যান করব আমি, এইসব নিয়ে ভাবছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করলাম, নাম্বার চেক করতেই বুকের ভেতরে ধুপ করে মুসর দিয়ে উঠলো, কারণ নাম্বারটা আন্ডারওয়ার্ল্ডের একজন বড় মাফিয়ার নাম্বার। সে হঠাৎ আমায় ফোন দিল কেন? না,
একবার কথা বলে দেখি। তারপর ফোনটা রিসিভ করলাম। ফোন রিসিভ করার পর সে আমায় যা বলল তা শুনে আর জায়গার মধ্যে স্থির থাকতে পারলাম না। ধপাস করে খাটের উপরে বসে পড়লাম। এইসব শোনার জন্য যেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বললাম, এ তো দেখি আমার অগোচরে সব মাফিয়াদের খেলা। আগুন ভাই, আপনি একটু সাবধানে থাকবেন, কারণ সমস্ত মাফিয়ারা আপনার পিছনে উঠে পড়ে লেগেছে। সবাই চায় আপনাকে মেরে মাটির সাথে মিশিয়ে দিতে। তবে আমি আপনার ক্ষমতা সম্পর্কে জানি, কিন্তু তারপরও হয়তো এবার আপনি পেরে উঠবেন না, কারণ আপনার বিপক্ষে অনেক কয়জন দাঁড়িয়ে গেছে। সবাই চায় বাংলার মাটিতে হুকুমত চালাতে, তাই মাফিয়া গাল নামক ভয়ঙ্কর হায়নাটাকে আপনার জন্য ঠিক করেছে। আমি বললাম, রেদওয়ান ভাই, আগুন কত বড় খেলোয়াড় সেটা হয়তো আপনি ভুলে গেছেন। রেদওয়ান বলল, ভাই তা আমি ভুলিনি, কিন্তু মাফিয়া গালও কম না, সে অনেক শক্তিশালী। সে এত ক্ষমতার অধিকারী যে আন্ডারওয়ার্ল্ডে তার নাম নিয়ে চর্চা হয়। আর মাফিয়া গাল আপনার চাইতেও কোনো অংশে কম না। উদাহরণস্বরূপ দেখেন, রাফিদকে উপর থেকে নেতা বানিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে সে আপনার খোঁজ বের করে আপনার অস্তিত্ব মিটিয়ে দেয়, কিন্তু সে পারিনি, তাই সে রাফিদকেও মেরে ফেলে। আর তারপর সে নিজেই কাজে নেমে যায়। ভাই আপনি প্লিজ একটু সাবধানে থাকবেন। আমার দায়িত্ব ছিল আপনাকে জানিয়ে দেওয়া, তাই আপনাকে জানিয়ে দিয়েছি, কারণ আপনার কারণে দুনিয়াতে বেঁচে আছি এখনো আমি, তাই দায়িত্ব কর্তব্য থেকে আপনাকে জানিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, মাফিয়া গালের সাপোর্ট আন্ডারওয়ার্ল্ডের অনেকেই আছে, তারা সবাই মাফিয়া গালের পক্ষে। সো ভাই, আপনার হয়তো তাদের সাথে একা ফাইট করা সম্ভব হবে না। সো প্লিজ নিজেকে গুটিয়ে ফেলুন, না হয় মৃত্যুর মুখে পড়তে হবে আপনাকে। আমি বললাম, রেদওয়ান ভাই, আপনাকে বেশি কিছু বলার নাই, তবে একটা কথা কান খুলে শুনে রাখুন। আমি সেই আগুন, যে আগুন কারোর পরোয়া করি না। আমি সেই আগুন, যে আগুন একাই নিজের বলে অনেক কয়টা গ্যাংস্টারকে শেষ করেছি। আমি সেই আগুন, যে আগুনের পরামর্শ মতে আন্ডারওয়ার্ল্ডের অনেক কয়টা ডন চলে। আমি সবকিছু ছেড়ে দিয়েছি বলে এটা না যে আমি ভয় পেয়ে যাব। আজকের পর আগুনের দ্বিতীয় রূপ দেখতে পারবেন সবাই। সব কয়টাকে যদি মাটির নিচে জীবিত পুঁতে না দিই, তাহলে আমার নামও আগুন না। সো রাখলাম এখন ফোন। তারপর ফোন কেটে দিয়ে চুপচাপ বসে রয়েছি। ভিতরে পুরো আগুন জ্বলছে দাউ দাউ করে। মাফিয়া গাল, খোদার কসম, একবার যদি তোকে চোখের সামনে পাই, তুই ধরে নে, সেই দিনই তোর সেই দিন। এবার আমার বুঝে আসছে সবকিছু, যে মাফিয়া গাল রাফিদকে মারার পরেও তার ছেলেপিলে নিয়ে কিভাবে কাজ করছে। তোরা সব কয়টা রেডি থাক, নিজের কাল ডেকে এনেছিস তোরা। তোদের ঘাড়ের রগ আমি ছিঁড়ে ফেলবো। শরীর ভরা রাগ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর হালকা পানির ছিটা দিয়ে মুখে বের হয়ে আসলাম। মাথাটা পিন পিন করে ব্যথা করছে এখনো। ব্যথা নিয়ে নিচে চলে গেলাম। তারপর সবাই মিলে খেয়ে দিয়ে আবার উপরের রুমে চলে আসলাম। এভাবেই কেটে গেল আরো 2-1টা দিন। একদিন রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল চলে যাব। মা বাবা সকলকেই জানিয়ে দিলাম যে আগামীকাল আমি চলে যাব। মা বলল, বাবা আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? আমি বললাম, মা আমার ক্লাস চলছে, তাও আমি অনেকটা দিন এসে বাড়ি থেকে গেলাম, এখন আমার যেতে হবে, কিছুদিন পর নয় আবার আসবো। মা বলল, আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে নিলাম। তারপর শহরের উদ্দেশ্যে রওনা হলাম। শহরে পৌঁছিয়ে শামীমকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। সে বাসায় চলে আসলো। শামীম বলল, কিরে এত লম্বা সফর, বাপরে। আমি বললাম, আরে বহুদিন পর বাড়িতে গিয়েছিলাম, তাই এতদিন থাকলাম, তা না হয়তো বাবা মার মন খারাপ হতো। শামীম বলল, ও আচ্ছা, কিন্তু আকাশ এখন তুই কি করবি? রামিসা তো তোকে ধোকা দিল, তোর ভালোবাসা নিয়ে খেলা করে তোকে ছুঁড়ে ফেলে দিল। আমি বললাম, শামীম, সে তার মরণ ডেকে এনেছে। এতদিন তাকে শুধু ভালোবেসেছি, কিন্তু এবার সে আমার ঘৃণা দেখবে। রামিসাকে এমন বিভৎস ভাবে মারবো যে তুই দেখলেও তোর বুক কেঁপে উঠবে। শামীম বলল, আচ্ছা তা না হয় মারবি, কিন্তু আমি বলছি যে তুই নিজেকে নিয়ে সিরিয়াস হ। আমি বললাম, মানে বুঝলাম না। শামীম বলল, আমি বলছি কি, তুই একটা বিয়ে করে ফেল। রামিসা তো তোকে ধোকা দিল, তো তুই চাইলেই আমার ছোট বোনকে বিয়ে করতে পারিস। আমি বললাম, আরে শামীম, আমি এখনো ওইসব কিছু নিয়ে ভাবিনি, আর ভবিষ্যতে ভাবলেও ঈশিতাকে নিয়ে ভাববো, কারণ রামিসাকে আমি ঈশিতা ভেবেই ভালোবেসেছি। তো ঈশিতাকে আমি বিয়ে করলে। শামীম বলল, আচ্ছা ঠিক আছে, তুই যাকেই বিয়ে করিস কর, কিন্তু জলদি কর, কারণ মানুষ ধোকা খাওয়ার পর ডিপ্রেশনে চলে যায়। আমি বললাম, আরে পাগল তুই, আমাকে নিয়ে ওইসব চিন্তা করিস না, কারণ আমি ডিপ্রেশনে যাওয়ার মতো ছেলে না, তো কোনো চাপ নেই। আর যে আমার ধোকা দিয়েছে তার 12টা তো আমি বাজাবই।
জন্যই। শামীম বলল, আচ্ছা তাহলে ঠিক আছে। আমি বললাম, হ্যাঁ। আচ্ছা শোন, তোকে আমি যে জন্য ফোন করে আসতে বললাম তার কারণ হলো তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। শামীম বলল, কোথায় যাব? আমি বললাম, ঈশিতার বাড়িতে। সেখানে গিয়ে ঈশিতার মায়ের সাথে কথা বলবো। শামীম বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, তাহলে বিকালে রেডি হয়ে থাকিস। আমি নিলয়ের থেকে ঈশিতার বাড়ির ঠিকানা নিয়ে নিব। পরে সন্ধ্যায় দুইজন মিলে রওনা হব। শামীম বলল, ওকে। তারপর শামীম চলে গেল, আর আমি নিলয়ের থেকে ফোন করে ঈশিতার ঠিকানা নিয়ে নিলাম। পরে বিকাল বেলায় আমি আর শামীম ঈশিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কেমন যেন নার্ভাস লাগছে নিজের কাছে। ঈশিতা যদি আমায় মেনে না নেয়, বা তার মা যদি মেনে না নেয়, তাছাড়া যদি ঈশিতার বিয়ে হয়ে যায়, এইসব কারণে খুব নার্ভাস লাগছিল। কিন্তু আমার তো যেতে হবে ঈশিতার কাছে। তো আগে গিয়ে দেখি। অনেকটা পথ সফর করে ঈশিতার গ্রামে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছে ঈশিতার বাড়ির খোঁজ করতে লাগলাম। একজন আমাকে ঈশিতার বাড়ির ঠিকানা দেখিয়ে দিল। আমরা সেই বরাবর যেতে লাগলাম। জীবনের প্রথম গ্রামে এসেছি আমি। গ্রামের পরিবেশ যেন শহরের থেকে অনেক উন্নত। আশেপাশের পরিবেশ যেন ভিতরে খুব ধারালোভাবে নাড়া দিচ্ছিল। চোখ পাকিয়ে পাকিয়ে চারিদিকে খুঁটে খুঁটে দেখতেছিলাম। হঠাৎই পুকুর পাড়ে কিছু একটার উপরে নজর আটকে যায় আমার। যে একটা মেয়ে চুল ছেড়ে দিয়ে পুকুর পাড়ে বসে আছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেই দিকে। শামীম বলল, এ আকাশ, কোথায় হারিয়ে গেলি তুই? শামীমের ডাকে হুঁশ ফিরে আসলো। বন্ধু দেখ মেয়েটাকে, মেয়েটার চুলগুলো কত লম্বা, আর তাছাড়া পিছন দিক থেকেই তাকে দেখতে হুড়পড়ি লাগছে। আল্লাহ না জানে তার চেহারা কত সুন্দর। শামীম বলল, আকাশ তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তুই আইসিস ঈশিতার খোঁজ করতে, কিন্তু মন বসিয়ে দিচ্ছিস অন্য মেয়ের উপর। আমি বললাম, আরে তা না, তবে সত্যি মেয়েটাকে দেখে ভিতরে কেমন যেন তুফান বইছে। শামীম বলল, বেয়াদব পোলা, চল তুই আগে ঈশিতার বাড়ির খোঁজ করি। আমি বললাম, আচ্ছা চল। মেয়েটাকে দেখা বাদ দিয়ে ঈশিতার বাড়িতে চলে গেলাম। ঈশিতার মা আমাকে দেখে পুরো অবাক, আর তিনি আমাকে আগ থেকেই চেনেন। ঈশিতার মা বলল, আকাশ তুমি এখানে হঠাৎ? আমি বললাম, আন্টি ঈশিতার খোঁজ নিতে এসেছি। ঈশিতার মা বলল, তা ঠিক আছে, কিন্তু তুমি আমার বাড়ির খোঁজ পেলে কি করে? আমি বললাম, আন্টি সে অনেক কাহিনী করে বের করতে হয়েছে আমাকে, তারপর আপনাদের ঠিকানা খুঁজে পেয়েছি। ঈশিতার মা বলল, আচ্ছা বাবা ভিতরে আসো। আর রাবেয়া খালা, ঈশিতাকে একটু ডেকে নিয়ে আসেন তো, বলেন যে তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, ডেকে নিয়ে আসছি। রাবেয়া খালা না কে যেন ঈশিতাকে ডাকতে চলে গেল, আর আমি আর শামীম রুমের মধ্যে বসে আছি। হঠাৎই দেখি পুকুর পাড়ে সেই চুললম্বা মেয়েটি ঘরে প্রবেশ করলো। তাকে দেখে তো পুরো অবাক আমি। আল্লাহ, এ তো ঈশিতা। ঈশিতাও আমাকে দেখে বেয়াক্কালের মতো তাকিয়ে আছে। ঈশিতা বলল, আকাশ তুমি এখানে? আমি বললাম, তোমার খোঁজ নিতে এলাম। ঈশিতা বলল, আমার খোঁজ পেলে কি করে? আমি বললাম, পেয়ে গেছি কোনোভাবে। ঈশিতা বলল, আচ্ছা বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আমি বললাম, ওকে। তারপর ঈশিতা হাত মুখ ধুতে চলে গেল, আর আমি বসে বসে ভাবছি যে মাফিয়া গাল এই নিরীহ মেয়েটাকে নিয়ে কি জঘন্য খেলাটাই না খেললো, যার ধারে কাছে ঈশিতা নাই। কত কি না আমাকে বানিয়ে বানিয়ে বলেছে যে সে ঈশিতা, সে তার চেহারা পরিবর্তন করেছে তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু এইদিকে ঈশিতা পুরো শান্তভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সে ওইসবের ধরাছোঁয়ার বাইরে। মাফিয়া গাল, তোকে আমি ছাড়বো না। কিন্তু একটা জিনিস আমার মাথায় কাজ করছে না, ঈশিতা আগের চেয়ে এত সুন্দর হয়ে গেল কি করে? আগে তো এমন পরিছিল না সে, কিন্তু এখন দেখলেই চোখ ফেরাতে পারি না তার থেকে। কি জাদু আছে এই গ্রামের আবহাওয়ায় আল্লাহ জানে। এইসব নিয়ে ভাবছিলাম, তখন ঈশিতা ফ্রেশ হয়ে আসে। ঈশিতা বলল, তো বলো কেমন আছো? আমি বললাম, এই তো ভালোই, তুমি কেমন আছো? ঈশিতা বলল, আছি আলহামদুলিল্লাহ। আর তোমার পাশে উনি কে? আমি বললাম, আরে পরিচয় করিয়ে দিতে তো ভুলেই গিয়েছি, সে হচ্ছে শামীম, আমার ক্লাসমেট। ঈশিতা বলল, ও। আমি বললাম, আচ্ছা তুমি পড়াশোনা করছো এখন? ঈশিতা বলল, আমার পড়াশোনা ইতি লেগেছে সে বহু আগেই, সবকিছু ছেড়ে এখানে চলে আসি, পরে আর পড়াশোনা হয়নি। আমি বললাম, ও, তো তোমার বিয়ে শাদী হয়েছে? ঈশিতা বলল, না সেই সব হয়নি, তবে গ্রামের অনেকেই প্রস্তাব করেছে মায়ের কাছে, হয়তো মা দেখে শুনে কিছুদিনের মধ্যেই আমায় বিয়ে করিয়ে দিবে। ঈশিতার কথা শুনে বুকটা ধপ করে উঠল। না, আমার ঈশিতা অন্য কোথাও বিয়ে হতে পারে না, হয়তো আমি অন্য কাউকে ভালোবেসেছি, কিন্তু আমি তো জানতাম সেই ঈশিতা। ঈশিতা বলল, কি হলো চুপ আছো যে? আমি বললাম, আসলে ঈশিতা আমি অনেক বড় স্বপ্ন নিয়ে এখানে এসেছি। ঈশিতা বলল, কি স্বপ্ন আকাশ? আমি বললাম, আমি এসেছি তোমায় ঘরের বউ করার জন্য। ঈশিতা আকাশের মুখে এমন ধরনের কথা শুনে পুরো থমথম খেয়ে যায়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।